আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ওয়ান শট সিরিজের আরও একটা চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান আমরা আজকে শুরু করতে যাচ্ছি। চলো দেরি না করে শুরু করা যাক। এই অধ্যায়ে 2 থেকে 3টা টপিক আছে। এই 2 থেকে 3টা টপিক যদি তুমি ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে ধরো একটা সিকিউ তোমার নিশ্চিত কমন। তাহলে দেখো, আমাদের প্রথমে আছে কাল দীর্ঘায়ন, আপেক্ষিকতার সূত্র 3টা। কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি। আশা করি এগুলো এখন এই সময়ে তোমাদের সবারই জানা। কাল দীর্ঘায়ন হচ্ছে টি সমান হচ্ছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। টি নট হচ্ছে আমাদের স্থির অথবা নিশ্চল অথবা প্রকৃত সময়। টি হচ্ছে আমাদের আপেক্ষিক অথবা গতিশীল সময়। ভি হচ্ছে আমাদের গতিশীল কাঠামোর বেগ। তারপরে দেখো আমাদের দৈর্ঘ্য সংকোচন, এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে এল নট হচ্ছে আমাদের প্রকৃত অথবা নিশ্চল দৈর্ঘ্য, এল সমান হচ্ছে আপেক্ষিক অথবা গতিশীল ভর, আর এখানে ভর বৃদ্ধি সমান হচ্ছে এম সমান হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে এম নট হচ্ছে প্রকৃত অথবা নিশ্চল ভর, এম হচ্ছে আমাদের গতিশীল ভর। এগুলো যদি বুঝতে সমস্যা হয় কোনটা এম নট কোনটা এম বসাবো, সিকিউ আছে সামনে, সব ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস দেখো, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই ভি স্কয়ার বাই সি স্কয়ারের মান একের চেয়ে ছোট, তাহলে রুট ওভার একের চেয়ে ছোটো সামথিং, একের চেয়ে ছোটো সামথিং, তাই না? এটাও কি, এটাও আমাদের একের থেকে ছোট। তাহলে দেখো, টি নট ডিভাইডেড বাই একের থেকে ছোট জিনিস, তাই না? টি নট ডিভাইডেড বাই একের থেকে ছোট জিনিস, এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কি আমাদের এই টিটা কী হবে, এই টি নটের চেয়ে বড় হবে। বা এইভাবে দেখো, টি নট সমান হচ্ছে একের চেয়ে ছোট জিনিস ইন্টু টি, তাহলে কি টি নটটা আমাদের বড়। এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা হচ্ছে একের চেয়ে ছোটো, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। একের চেয়ে ছোট হলে এল হচ্ছে কি আমাদের তাহলে ছোট, এল নটের চেয়ে এল হচ্ছে আমাদের কি ছোট। এখানে আমাদের এল লেস দেন এল নট। তারপরে এখানে দেখো, এইখানে আবার এখানে টি কাল দীর্ঘায়ন, টি গ্রেটার দেন টি নট, কারণ কি এখানে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার দিয়ে ভাগ, এখানে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার দিয়ে গুণ। আবার এই দেখো, এই যে কাল দীর্ঘায়ন আর ভর বৃদ্ধি দুইটাতে কি পাইছে, গতিশীল ভর অথবা গতিশীল সময় বৃদ্ধি পাইছে, কারণ কি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার দিয়ে ভাগ দেওয়া হয়েছে তার জন্য। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে দেখো আমাদের ভর শক্তি সম্পর্ক, এটা হচ্ছে আইনস্টাইনের গতিশক্তি, এখান থেকে আমরা পাই। দেখো, নিশ্চল শক্তি বা বিভব শক্তি প্লাস গতিশক্তি সমান মোট শক্তি, এটা তো আমরা সবাই জানি। এখানে দেখো নিশ্চল শক্তি দিছে আমরা এম নট ইন্টু সি স্কোয়ার, সি হচ্ছে আমাদের আলোর বেগ, এম নট হচ্ছে আমাদের নিশ্চল ভর, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে গতিশক্তি ইকে, তারপরে হচ্ছে আমাদের মোট শক্তি হচ্ছে এম ইন্টু সি স্কোয়ার, গতিশীল ভর ইন্টু তার বেগের স্কোয়ার। ইকে সমান হচ্ছে এম সি স্কোয়ার, এই যে এম নট সি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এইখান থেকে আমাদের আইনস্টাইনের গতিশক্তি আমরা পাই, ইকে সমান হচ্ছে এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, যেটা হচ্ছে আইনস্টাইনের গতিশক্তি। আর আমরা আগে যেই গতিশক্তিটা পড়তাম, ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, সেটা হচ্ছে পরম গতিশক্তি অথবা সনাতনীয় গতিশক্তি। এই টাইপের একটা সিকিউ দেখি আমরা, চট্টগ্রাম বোর্ড 23-এ দিছে। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পৃথিবীর হিসেবে 30 বছর পর ফিরে এলেন। মহাশূন্যযানের দৈর্ঘ্য 120 মিটার এবং ভর দেওয়া আছে 2200 কেজি। তাহলে বলছে গ নাম্বারে, পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স কত? পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স, পৃথিবীর হিসেবে কি, পৃথিবীর হিসেবে সে 30 বছর কাটায় আসছে। তাহলে আমরা দেখি, আমরা বয়স বা সময়ের ক্ষেত্রে, তাই না, টি সমান আমরা জানি টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমরা, এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু আমরা এখানে একটু ভুল করে ফেলি, সেটা কি টি এবং টি নট ধরার ক্ষেত্রে। এখন আমরা ভাবছি যে টি বের করব না টি নট বের করব, আর এখানে দেওয়াই বা আছে কি, এখানে দেখো দেওয়া আছে পৃথিবীর হিসেবে 30 বছর। পৃথিবী মহাশূন্যযানটাকে কি দেখছে, গতিশীল, তাই না? মহাশূন্যযানটাকে পৃথিবী দেখছে গতিশীল, কিন্তু পৃথিবী কি ছিল, পৃথিবীতে ওই লোকটা তো ছিল না, পৃথিবীর হিসেবে সে ছিল গতিশীল। তো ওই লোকটা সেই মহাকাশযানে সে তো স্থির ছিল, তাই না? সে কারণে তার টি নট আমরা বের করবো। এখানে কি বলছে, তার কাছে তার বয়স কত, টি নট সমান হোয়াট, আর পৃথিবীর কাছে তার বয়স কত দেওয়া আছে 30 বছর।
দুইটা ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে পৃথিবীর কাছে তার বয়সটা কেমন মনে হচ্ছে, তার কাছে তার বয়সটা কেমন মনে হচ্ছে। তাহলে পৃথিবীর কাছে তার বয়স 30 বছর মনে হচ্ছে, তাহলে টি নট বা প্রকৃত, আমরা টি নট বলছিলাম কি প্রকৃত সময়, তাই না? তাহলে প্রকৃত সময় আমাদের বের করতে হবে, বা তার কাছে তার বয়স, প্রকৃত বয়সটা বের করতে হবে। তাহলে তার প্রকৃত বয়স আমরা টি নট সমান হচ্ছে টি √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি হচ্ছে আমাদের 30 বছর, √1 মাইনাস ভি দেওয়া আছে 1.8 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸, এটারকে হোল স্কোয়ার দিয়ে দিই, 10⁸, 10⁸ কাটা 24 বছর। তাহলে পৃথিবীর লোক দেখছে তার 30 বছর হয়েছে, কিন্তু সে দেখছে কি তার 24 বছর হয়েছে। এবার দেখো বলছে গতিশীল অবস্থায় মহাশূন্যযানের দৈর্ঘ্য ও ভর স্থির অবস্থায় দৈর্ঘ্য ও ভরের পার্থক্য হবে কি না। তো আমরা তো জানি অবশ্যই পার্থক্য হবে, তো আমরা দেখাই দিই একটু। বলছে কি দৈর্ঘ্য আর ভর, তাই না? দৈর্ঘ্য আর ভর, তাহলে দৈর্ঘ্য এল সমান আমরা জানি এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নট কত ছিল আমাদের, মহাশূন্যযানের দৈর্ঘ্য ছিল 120 মিটার, √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি হচ্ছে আমাদের 1.8 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸, এটার হোল স্কোয়ার 96 মিটার। তারপরে আবার দেখি আমরা ভর, এম সমান হচ্ছে এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নট হচ্ছে আমাদের কত, 2200 কেজি, √1 মাইনাস 1.8 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸ এর স্কোয়ার 2750 কেজি। অতএব এখানে কি, অতএব আমরা লিখব এল নট ইকুয়াল এল নট, এম নট ইকুয়াল এম নট। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম কি √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে কি একের চেয়ে ছোটো বলে এল এর মানটা হবে কি এল নটের চেয়ে ছোটো। তাহলে দেখো এল এর মানটা কী বের হয়েছে 96 মিটার, কিন্তু এল নটের মান 120, তাহলে এল লেস দেন এল নট। আবার দেখো এম সমান হচ্ছে এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি এম নটকে আমরা একের চেয়ে ছোটো একটা জিনিস দিয়ে ভাগ করছি, তাহলে কি আমাদের এম এর মানটা কি হবে, এম এর মানটা আমাদের কি হবে বড় হবে। আমরা বলছি কি ভর বৃদ্ধি, তাহলে এ দেখো এখানে ছিল 2200 কেজি, হয়েছে কত 2750 কেজি। এই টাইপের আরও একটা সিকিউ দেখো রাজশাহী বোর্ড 23-এর। এখানে দেখো এই গ্রাফটা একটু ভালোভাবে দেখো, এখানে একটা কাগজের টুকরা দেওয়া আছে, মহাকাশ যানটা গেছে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর ভি বেগে গেছে। এই ভি এর মানটা হচ্ছে 0.1 সি বা 0.1 ইন্টু যে সি সমান হচ্ছে কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এমন বেগে সে ওয়াই অক্ষ বরাবর গেছে। গ নম্বরে বলছে কাগজের টুকরার গতিশীল ভর। তাহলে এটা তো আমরা একটু আগে করে আসলাম, কাগজের টুকরার গতিশীল ভর হচ্ছে এম সমান হচ্ছে আমরা জানি এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নটের মান হচ্ছে আমাদের 10 গ্রাম, গ্রামেই রাখি, গ্রামে রাখলে গ্রামেই পাবো আমরা। তাহলে 1 মাইনাস ভি এর মান হচ্ছে কত আমাদের 0.1 সি এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি সি এর স্কোয়ার, সি স্কোয়ার কাটা 10.05 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি কাগজের টুকরার গতিশীল ভর। ঘ নম্বরে বলছে পৃথিবী হতে কাগজের টুকরার ক্ষেত্রফল কত। দেখো এখানে আমরা কি হতে পারে, আমাদের ক্ষেত্রফল সমান হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দেখো এইটা ধরো আমাদের কি, এটা আমাদের দৈর্ঘ্য, √3 হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে রকেটটা গেছে কোন বরাবর, ওয়াই অক্ষ বা প্রস্থ বরাবর। তাহলে দৈর্ঘ্য বরাবর কি দৈর্ঘ্য বরাবর ঠিকই থাকবে, প্রস্থ বরাবর কি হবে আমাদের দৈর্ঘ্য সংকোচন হবে। আমরা জানি গতিশীল অবস্থায় কি দৈর্ঘ্য সংকুচিত হয়। তাহলে আমরা দেখো ঘ নম্বরে এল মানে হচ্ছে আমাদের প্রস্থ আমরা ধরি, প্রস্থ আর দৈর্ঘ্যটা আমরা ধরে নিই। প্রস্থ হচ্ছে কত এল, প্রস্থ এল নট সমান হচ্ছে আমাদের 1 মিটার, দৈর্ঘ্য
আমরা কি ধরতে পারি, দৈর্ঘ্য ধরো আমরা ধরলাম এস সমান হচ্ছে আমাদের √3 মিটার। তো আমাদের প্রস্থের গতিশীল প্রস্থটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এল সমান আমরা জানি L0 √1 - v²/c²। দৈর্ঘ্য সংকোচন হবে, তাহলে 1 √1 - 0.1 c² মানে 0.1 c² /c², 3√11/10। এত আসলো কি আমাদের গতিশীল প্রস্থটা আসলো। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের করে ফেলি। ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে বলছে পৃথিবী হতে কাগজের টুকরার, মানে কি গতিশীল অবস্থায় তার ক্ষেত্রফল। তাহলে গতিশীল অবস্থার প্রস্থ আমরা পাইছি, দৈর্ঘ্যটা গতিশীল অবস্থায় কি √3 মিটারই থাকবে, আর প্রস্থ হচ্ছে 3√11/10। তাহলে এখানে 3টা 11-এর সাথে কি গুণ হয়ে যাবে, 3 × 11 = 33/10। এইটা হচ্ছে আমাদের কি বর্গ মিটার। হ্যাঁ, বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের কি পৃথিবী হতে কাগজের টুকরার ক্ষেত্রফল। এই অধ্যায়ে আর 2টা মেইন টপিক ছিল সিকিউ এর জন্য। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কম্পটন প্রভাব। 2টাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। সেটা দেখো, ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে কোনো ধাতব পাতের উপর যদি ফোটন আপতিত হয় তাহলে সেখান থেকে কি হয়, একটা ইলেকট্রন নির্গত হয়। সেটা হচ্ছে কে বা ইকে বেগে বা ইকে গতিশক্তি নিয়ে সে বের হয়। এটা কখন বের হবে, যখন একটা দেখো এখানে হচ্ছে আমরা লিখছি ফোটনের মোট শক্তি সমান হচ্ছে কার্য অপেক্ষক প্লাস ইলেকট্রনের গতিশক্তি। কার্য অপেক্ষকটা কি, যেই শক্তিটা মানে ইলেকট্রনকে এখান থেকে ছাড়াতে, ধরো একটা ধাতব পাতের উপর ইলেকট্রন আছে, হ্যাঁ, এই ইলেকট্রনটাকে ওখান থেকে ছাড়াতে শুধুমাত্র মুক্ত করতে যতটুকু কাজ করা দরকার সেটা হচ্ছে আমাদের কার্য অপেক্ষক, বুঝছো। আর তারপরে যদি তুমি একটু পরিমাণও শক্তি দাও, মানে মোট শক্তিটা যদি একটু পরিমাণও বেশি হয় ফোটনের আপতিত ফোটনের শক্তিটা, তাহলে কি সেটা একটা গতি নিয়ে আগাবে, সেটাই হবে আমাদের ইলেকট্রনের গতিশক্তি। তাহলে কার্য অপেক্ষকটা কি ফিক্সড একটা ভ্যালু থাকে, যে কোনো পাত থেকে একটা ইলেকট্রন শুধুমাত্র কি মুক্ত করতে হলে। তাহলে মুক্ত করতে হলে যতটুকু কাজ আমাদের করা লাগবেই সেটা হচ্ছে আমাদের কার্য অপেক্ষক। কার্য অপেক্ষকের আমরা ω0 দ্বারা প্রকাশ করি। ω0 সমান হচ্ছে H × F0। F0 হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক, যেই কম্পাঙ্কটা দিলে আমাদের ধাতব পাত থেকে ইলেকট্রনটা মুক্ত হবে, শুধুমাত্র মুক্ত হবে। তারপরে গতিশীল হবে কখন, যখন তুমি তার চেয়ে কার্য অপেক্ষকের চেয়ে একটু বেশি শক্তি দিবে, তখন কি সেটা গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা বের হয়ে যাবে। দেখো এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা দেওয়া হয়েছে। এখানে যদি ফোটন আপতিত হয় তাহলে বা আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেখান থেকে কি ইলেকট্রনটা নির্গত হবে। ইলেকট্রনটা নির্গত হয়ে কি এটা নেগেটিভ, এটা ইলেকট্রনও নেগেটিভ, তাহলে দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে। তখন ইলেকট্রনটা আবার কি এখানে আছে আমাদের পজিটিভ, তাহলে ইলেকট্রনটা পজিটিভ করতে কি আকর্ষিত হবে। এটাই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। একটা জিনিস দেখো, এখানে লিখছি HF0 সমান হচ্ছে ½ m0 × Vmax²। আবার ইকে ম্যাক্স বা গতিশক্তি ½ m0 Vmax² সমান হচ্ছে E × V0। এই V0 বা VS এটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব বলতে গেলে, নিবৃত্তি বিভব বললে তেমন বোঝা যায় না। এই VSটা হচ্ছে আমাদের স্টপিং ভোল্টেজ। এখন এটাকে ভোল্টেজ। এখন এটাকে স্টপিং ভোল্টেজ কিভাবে বলা হয়েছে একটু দেখো। আমরা এখানে কি করছিলাম, নেগেটিভ প্রান্তটা যেখানে ফোটন আপতিত হয়েছে সেই পাতের সাথে লাগাইছি। এখানে যদি আমরা পজিটিভ প্রান্তটা লাগাই, দেখো এখানে আমরা যদি পজিটিভ প্রান্তটা লাগাই তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের ইলেকট্রনটা আপতিত হলো, ইলেকট্রনটা কি আর বের হতে পারবে। ধরো আমরা ভোল্টেজ দিলাম একটু বেশি দিলাম, তাহলে আমাদের কি ইলেকট্রনটা একটু নেগেটিভের দিকে কি যাওয়া শুরু করবে, বা হচ্ছে একটু যেতে লাগলে কি আবার এখানে নেগেটিভ কি করবে বিকর্ষণ করে আবার পজিটিভ প্রান্তের দিকে ফিরাই দিবে, তাই না। যখন আমরা একটা VS পরিমাণ মানে একটু বেশি পরিমাণ বিভব দিব, তাহলে দেখো ইলেকট্রনটা এইদিকে কি আর যেতেই পারবে না, মানে এই পজিটিভটা
ইলেকট্রনটাকে কি আকর্ষণ করে রেখে দিবে। নেগেটিভটাও এমন শক্তিশালী হবে যেন কি এই ইলেকট্রনটা এদিকে কাছে নাই ঘেঁষতে পারে। এর আগে কি ছিল, কম ভোল্টেজ দিলে ইলেকট্রনটা একটু যেতে পারতো, কে পরিমাণ বা কে পরিমাণ গতিশক্তি নিয়ে যেতে পারতো, আবার চলে আসতো, তাই না? কিন্তু এইবার দেখো একটু বেশি পরিমাণ ভোল্টেজ দেওয়ার কারণে এই প্রান্তটাও আমাদের অ্যানোডও শক্তিশালী হয়ে গেছে, ক্যাথোডও শক্তিশালী হয়ে গেছে। বেশি ভোল্টেজ দেওয়ার কারণে অ্যানোড ইলেকট্রনকে বের হতেই দিচ্ছে না, তারপরে আবার কি ক্যাথোডটা আমাদের ইলেকট্রনকে আসতে খুব বাধা প্রদান করছে, তখন কি ইলেকট্রনটা আর বের হতে পারছে না। তাহলে যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন আর কি গতিশক্তি পাবে না, সেটাই হচ্ছে আমাদের ভিএস বা নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ। নিবৃত্তি বিভব এটা হচ্ছে বাংলাতে, বা স্টপিং ভোল্টেজ। স্টপিং ভোল্টেজ এবার কেন বলা হয়েছে বুঝতে পারছো? কারণ কি ইলেকট্রনকে বাধা প্রদান করছে, তাকে গতিশীল হতেই দেয় নাই এই ভিএস বা স্টপিং ভোল্টেজটা। ভরবেগ পি সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই ল্যামডা, এইচ এফ ডিভাইডেড বাই সি। আমরা যদি সি সমান হচ্ছে এফ ল্যামডা আমরা জানি, সি সমান কি এফ ল্যামডা, তাহলে সেখান থেকে আমাদের এখানে এইচ এফ ডিভাইডেড বাই সি, এইচ এফ সমান আমরা কি জানি ই, তাহলে পি সমান হচ্ছে ই ডিভাইডেড বাই সি। এখানকার সূত্র মূলত এই যে এই দুটা। তারপরে দেখো আমাদের কম্পটন প্রভাব। কম্পটন প্রভাবটা মূলত ফটো ইলেকট্রিক ইফেক্টের প্রায় সেম। দেখো কোনো ধাতব পাতে, এখানেও ধরো কোনো ধাতব পাতে আপতিত ফোটন একটা আপতিত হয়েছে ই শক্তি নিয়ে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। এখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে আর বিক্ষেপিত ফোটন বের হয়েছে। ইলেকট্রন দেখো ফাই কোণে বিক্ষেপিত হয়েছে, আর বিক্ষেপিত ফোটনটা হয়েছে থিটা কোণে এই ই প্রাইম শক্তি নিয়ে এবং ল্যামডা প্রাইম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। এখানে দেখো আপতিত ফোটনের শক্তি বিক্ষেপিত ফোটনের শক্তির চেয়ে কি বেশি হবে, যেহেতু ই সমানুপাতিক। ই সমান হচ্ছে কি জানি আমরা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, ই সমানুপাতিক 1 বাই ল্যামডা। তাহলে কি বিক্ষেপিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কি হবে, বেশি হবে। তাহলে এখান থেকে একটা সূত্র আছে আমাদের, যদি বিক্ষেপিত ফোটন থিটা কোণ করে নির্গত হয় তাহলে আমরা জানি বিক্ষেপিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম মাইনাস আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম নট সি। এম নট হচ্ছে আমাদের কি ইলেকট্রনের ভর ইন্টু সি ইন্টু 1 মাইনাস কস থিটা। আগের মোট শক্তি সমান পরের মোট শক্তি, যে এইটাই বুঝছো, এইচ ডিভাইডেড বাই ল্যামডা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম প্লাস হাফ এম নট ভি স্কোয়ার। ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রেও এই সূত্র লাগে, কম্পটন প্রভাবের ক্ষেত্রেও এই সূত্র লাগে। আবার ধরো যদি এক্স রে রিলেটেড কোনো প্রশ্ন করে তাহলে সেখানেও কি আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এক্স রে রিলেটেড সূত্রে ব্যবহার হয় সাধারণত এই সূত্রটা ব্যবহার হয় বেশি। টাইপ 2 এর সিকিউ দেখো, কুমিল্লা বোর্ড 23 একটি ধাতুর উপর 3000 অ্যাংস্ট্রম এবং 4400 অ্যাংস্ট্রম আলো ফেলা হলো। দুই ক্ষেত্রেই ইলেকট্রন নির্গত হলো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট সমান হচ্ছে 5454 অ্যাংস্ট্রম। গ নাম্বার বলছে কার্যাপেক্ষক মেগা ইলেকট্রন ভোল্টে কত। একটা জিনিস মনে রাখবে, আচ্ছা গ নাম্বার দিয়ে দেখি। 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। 1 MeV সমান হচ্ছে 10⁻6 EV, বুঝছো? ইলেকট্রন ভোল্ট, ইভি মানে কি ইলেকট্রন ভোল্ট। কার্যাপেক্ষক বের করতে বলছে। কার্যাপেক্ষক আমরা জানি ওমেগা নট সমান হচ্ছে কত, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। এইচ এফ নট জানতাম, এখানে যেহেতু ল্যামডা এর মান দেওয়া আছে ল্যামডা নটের মান, তাহলে এইচ 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সি হচ্ছে 3 ইন্টু 10⁸, ল্যামডা নটের মান হচ্ছে 5454 অ্যাংস্ট্রম, মানে 10⁻10। 3.647 ইন্টু 10⁻19 জুল, এটা আমাদের বের হলো জুলে। তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টে বের করতে হলে 1.6 দিয়ে 3.647 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻6, 2.2794 ইন্টু 10⁻6 MeV বা মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের কার্য অপেক্ষক। এবার আসে আমরা ঘ নাম্বারটা দেখি।
ঘ নম্বরে বলছে ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব কমে। মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেখো দুইটা দেওয়া আছে। এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব কমে। তাহলে 3000 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে আমরা তো নিবৃত্তি বিভবটা নির্ণয় করব বা স্টপিং ভোল্টেজ। তারপরে 4400 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে নিবৃত্তি বিভবটা বের করব। তো চলো আমরা ঘ নম্বরে বের করি। নিবৃত্তি বিভব কোন সূত্র থেকে পাই আমরা? দেখো আমরা জানি এইচএফ সমান কত? এইচএফ নট মানে হচ্ছে যে ই সমান হচ্ছে আমাদের ওমেগা নট প্লাস ইকে, তাই না? এই ইকে সমানে আমরা কি জানি? ইকে সমান আমরা জানি ইন্টু ভি নট, তাই না? এইচএফ নট প্লাস ইকে বা ইন্টু ভি নট। তাহলে আমাদের এখান থেকে ই ইন্টু ভি নট সমান হচ্ছে আমাদের এইচ এফ মাইনাস এইচ এফ নট। তাহলে অতএব ভি নট বা স্টপিং ভোল্টেজ সমান হচ্ছে আমাদের 1 না, এইচ কমন যায়, এইচ বাই ই ইন্টু এফ মাইনাস এফ নট। সি সমান আমরা কি জানি? এফ ল্যামডা। তাহলে আমাদের এইভাবে দেখি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এখানে এই রাখি। তারপরে আমাদের ভি নট সমান হচ্ছে এইচ সি কমন যাচ্ছে, তাই না? এখানে আমরা ল্যামডা নট, এটা আমাদের ল্যামডা, এইচ সি ডিভাইডেড বাই ই কমন যায়। তাহলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। তাহলে এইচের মান হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের আধান। তারপরে দেখো 1 বাই ল্যামডা হচ্ছে 3000 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে আমরা বের করি। ভি নট আমরা, এটা হচ্ছে কি ল্যামডা যখন 3000 ল্যামডা যখন 3000 অ্যাংস্ট্রম, তখন আমরা এটা বের করতেছি। তাহলে ভি নট, এটা হচ্ছে ভি নট 1D, হ্যাঁ, ভি নট 1। তাহলে 1 বাই 3000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস 1 বাই আমাদের কত? ল্যামডা নটের মান হচ্ছে আমাদের 5454 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মধ্যে ঢুকে গেছে, যাই হোক 1.8645 ভোল্ট। এটা আসলো আমাদের 3000 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে নিবৃত্তি বিভব। এবার আমরা কিসের ক্ষেত্রে? 4400 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে নিবৃত্তি বিভবটা বের করি। তাহলে আমরা এই যে এই সূত্রটাতে বসাই, এটা ভি নট 2 বসাই আমরা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এইচ সি ডিভাইডেড, ডাইরেক্ট সূত্রটা বসাই দিই। দেখো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। 1 বাই ল্যামডা এর মান হচ্ছে 4400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস কার্য মানে সূচন তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে 5454 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 46 ভোল্ট। তাহলে এখানে কি হলো? এখানে ভি নট 1 গ্রেটার দেন ভি নট 2। সুতরাং এটা কি? আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব কমে। তরঙ্গ দৈর্ঘ্য এখানে কি? এখানে ছিল 3000, এখানে করছে কি 4400 অ্যাংস্ট্রম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, কিন্তু কি তীব্রতাটা নিবৃত্তি বিভবটা কমে গেছে। তাহলে এটাই হচ্ছে আমরা প্রমাণ করে দিলাম বা বিশ্লেষণ করা হলো। এবার আমরা আরও একটা সিকিউ দেখি। দিনাজপুর বোর্ড 23-এ একটি কণা পি এর স্থির ভর দেওয়া আছে, কণাটি 0.91 সি বেগে গতিশীল। আর একটি কণা কিউ যার স্থির ভর দেওয়া আছে 1.6 × 10⁻⁹ কেজি। যাই হোক, গ নম্বরে বলছে পি এর আপেক্ষিক বা তত্ত্বীয় গতিশক্তি কত। তাহলে এখানে আপেক্ষিক বা তত্ত্বীয় গতিশক্তি বলতে কি বোঝাইছে? আমরা যেটা আইনস্টাইনের গতিশক্তি দেখছি না, ওটাই হচ্ছে আমাদের কি আপেক্ষিক বা আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি। তাহলে গ সমান ইকে সমান বা গতিশক্তি সমান জানি এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, তাই না? এম হচ্ছে আমাদের গতিশীল ভর,
আর এম নট হচ্ছে আমাদের স্থির ভর। স্থির ভরটা আমাদের দেওয়া আছে। গতিশীল ভর সমান আমরা আবার কি জানি, এম সমান জানি আমরা এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট ইন্টু সি। এটা আমরা ডাইরেক্ট বসাই দিই, ক্যালকুলেটারে করবো তো। তাহলে এম নট এর মান হচ্ছে 2 ইন্টু পি এর স্থির ভর 2 ইন্টু 10⁻20 কেজি রুট ওভার 1 মাইনাস ভি এর মান দেওয়া আছে কত 0.91 সি, 0.91 সি এটার স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নটের মান আবার 2 ইন্টু 10⁻20 ইন্টু সি এর মান দেওয়া আছে আমাদের, সি এর মান তো আমাদের মুখস্থ আলোর বেগ 3 ইন্টু 10⁻3 × 10⁻8। এখানে আমাদের সি স্কোয়ার হবে, বুঝছো? এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, সূত্রটা একটু ভুল হয়েছিল, এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার 2.54 ইন্টু 10⁻³ জুল। এইটাই হচ্ছে আমাদের কি পি এর আপেক্ষিক বা আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি। এখানে ঘ নম্বরে বলছে আপেক্ষিক তত্ত্বানুযায়ী পি এর ভর কিউ কণার স্থির ভরের সমান হওয়া সম্ভব, এটা যাচাই করতে বলছে। তাহলে আমরা দেখব পি এর গতিশীল ভরটা দেখব, আর সেটা হচ্ছে কি কিউ কণার স্থির ভরের সমান। এটা কিভাবে হতে পারে, আমরা বেগ যদি পরিবর্তন করতে পারি তাহলে কি পি এর ভর কিউ এর কণার ভরের সমান হওয়া সম্ভব। এটা আমাদের ওই বেগটা নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি এম সমান আমরা জানি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমাদের এম নট ডিভাইডেড বাই এম সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। এখানে কি বলছে, পি এর ভর ধরো পি এর ভর পি এম সমান আমরা জানি এম, তাই না? গতিশীল ভর কিউ কণার স্থির ভরের সমান। কিউ কণার স্থির ভর কত, কিউ কণার স্থির ভর হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻19 কেজি, বুঝছো? এটা আমাদের পি কণার গতিশীল ভর, এম সমান হচ্ছে আমাদের কি কিউ কণার স্থির ভরের সমান। তাহলে আমাদের এম নট আমাদের পি কণার স্থির ভর তো আলাদা, পি কণার স্থির ভর আমাদের দেওয়া আছে 2 ইন্টু 10⁻20 কেজি। তাহলে 2 ইন্টু 10⁻20 আর এম এর মান হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻19 সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি হচ্ছে কত 3 ইন্টু 10⁸ স্কোয়ার। এখান থেকে আমাদের ভি এর মান ক্যালকুলেটার ডাইরেক্ট বসে 2.976 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের পি এর বেগ। এই বেগে যদি পি বস্তুটাকে গতিশীল করানো যায় তাহলে কি পি এর ভর মানে পি এর গতিশীল ভরটা কিউ কণার স্থির ভরের সমান হবে। এবার আমরা আরেকটা সিকিউ দেখি, ঢাকা বোর্ড 22-এর অনন্যা সিজিয়াম ধাতুর পাতে 4.5 ইন্টু 10⁻7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করায় নিবৃত্তি বিভব পেল 1.5 ভোল্ট। পরবর্তীতে 5.5 ইন্টু 10⁻5 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করা হলো। প্রথম বলছে গ নম্বরে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। তাহলে আমরা গ নম্বরে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ই ইন্টু ভি নট, যেহেতু এখানে কি নিবৃত্তি বিভব দেওয়া আছে, সমান জানি হাফ এম ইন্টু ভি ম্যাক্সের স্কোয়ার। এখান থেকে আমরা ভি ম্যাক্স সর্বোচ্চ বেগটা বের করি রুট ওভার 2 ই ভি নট ডিভাইডেড বাই কত এম। 2 ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, ভি নটের মান হচ্ছে 1.5, এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। 0.039 সামথিং এরকম, যাই হোক ভি ম্যাক্স এত হচ্ছে কত মিটার পার সেকেন্ড। তাহলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হবে এটা। ঘ নম্বরে বলছে সবুজ আলোতে ফটো তড়িৎক্রিয়া ঘটবে কিনা। সবুজ আলোতে ফটো তড়িৎক্রিয়া ঘটতে হলে কি জানি আমরা, কার্য অপেক্ষকের বেশি হতে হবে, তাই না? কার্য অপেক্ষকটা প্রথমে আমরা বের করব। এই যে উপরের এইটা থেকে আমরা এইটুকু ইনফরমেশন থেকে আমরা প্রথমে তার কার্য অপেক্ষকটা বের করে নিব। তারপরে আমরা দেখব এই সবুজ আলোর শক্তিটা কতটুকু সেটা দেখব। তখন সবুজ আলোর শক্তি যদি আমাদের কার্য অপেক্ষকের চেয়ে বেশি হয় তাহলে ফটো তড়িৎক্রিয়া ঘটবে, আর না হলে
ঘটবে না। তাহলে আমরা ঘ নাম্বার দেখি। ঘ নাম্বারে আমরা প্রথমে কি করব, ওমেগা নটের মান বের করব। আমরা জানি ই সমান হচ্ছে ওমেগা নট প্লাস ই কে ম্যাক্স, বা হচ্ছে ই ইন্টু ভি নট, তাই না, ইন্টু ভি নট। তাহলে এখান থেকে আমরা ওমেগা নটের মানটা বের করি। ওমেগা নট সমান হচ্ছে ই ইন্টু ই মাইনাস ই ইন্টু ভি নট। ই সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ই ইন্টু ভি নট। এইচ হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10⁻⁻34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডা এর মান হচ্ছে আমাদের, প্রথমে ল্যামডা এর মান কত ছিল, 4.5 ইন্টু 10⁻⁷ মিটার, মাইনাস ই এর মান হচ্ছে আমরা জানি 1.6 ইন্টু 10⁻19। ভি নটের মান হচ্ছে বা কি নিবৃত্তি বিভবের মান 1.5, 2.02 ইন্টু 10⁻19 এত কি কার্য অপেক্ষকের মান, জুল। তাহলে এবার আমরা কার্য অপেক্ষকের মানটা বের করলাম। এবার আমরা বের করব কি, সবুজ আলোর শক্তিটা বের করব। সবুজ আলো যেহেতু আপতিত হয়েছে, সেই সবুজ আলোর শক্তিটা বের করে দেখব কার্য অপেক্ষকের চেয়ে বেশি না কম। তাহলে আমরা সবুজ আলোর শক্তি ই গ্রিন, ইজি বা ই গ্রিনটা লিখি, সমান হচ্ছে আমরা জানি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10⁻34। ই হচ্ছে আমাদের সি 3 ইন্টু 10⁸। ল্যামডা এর মান হচ্ছে আমাদের সবুজ আলোর ল্যামডা 5.5 ইন্টু 10⁻⁷, 3.62 ইন্টু 10⁻⁹ জুল। তাহলে দেখো ই গ্রিন গ্রেটার দেন কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষকের চেয়ে সবুজ আলোর শক্তিটা বেশি, তাহলে কি সবুজ আলোতে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। এটা আমাদের আজকের লাস্ট সিকিউ, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এর। এটা হচ্ছে আমাদের কম্পটন প্রভাবের। কম্পটন প্রভাব থেকে তেমন প্রশ্ন আসে না, এটা হচ্ছে একটা পাইছি আমি, ঢাকা বোর্ড 19-এ আসছে। ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে 4400 অ্যাংস্ট্রমের আপতিত ফোটন 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে একটি ধাতব পৃষ্ঠকে আঘাত করে। এখানকার ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষকের মান দেওয়া আছে 2.5 ইলেকট্রন ভোল্ট। এখানে গ নম্বরে বলছে আপতিত ফোটনের শক্তি নির্ণয় করো। আপতিত ফোটনের শক্তি তো আমরা পারবো, তাই না। ফোটনের শক্তি সমান হচ্ছে কত জানি আমরা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ এর মান জানা, সি এর মান জানা, ল্যামডার মান দেওয়া আছে। আচ্ছা করে দিই, 6.626 ইন্টু 10⁻34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডা এর মান হচ্ছে 4400, অ্যাংস্ট্রমের হচ্ছে 10⁻10, 4.52 ইন্টু 10⁻19 জুল। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এখানে দেখো বলছে ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি। আমরা ঘ নম্বরে একটু দেখো, এখানে আমরা আপতিত ফোটন, এটা হচ্ছে আমাদের কি বিক্ষেপিত ফোটন, এটা ছিল কি আমাদের থিটা, আর এটা আমাদের কি ছিল, এটার শক্তি ই, ল্যামডা হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য, এটার শক্তি ই প্রাইম, ল্যামডা প্রাইম। তাহলে আমরা জানতাম ল্যামডা প্রাইম আমাদের কি বড়, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস থিটা। এখানে থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলছে ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ফোটনের গতিশক্তি কোনটার বেশি। এখান থেকে আমরা কি ল্যামডা প্রাইমের মানটা বের করে নিয়ে আসতে পারি, তাই না। ল্যামডা প্রাইমের মানটা বের করে আনতে পারি, এইচ ডিভাইডেড বাই এম নট সি, এটা ওই পাশে যোগ হয়ে যাবে। আচ্ছা বসাই দিই আমি, 6.626 ইন্টু 10⁻34। এম নটের মান হচ্ছে আমাদের ইলেকট্রন যে 9.1 ইন্টু 10⁻31। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, 1 মাইনাস কস 60, তারপরে হচ্ছে কি প্লাস ল্যামডা এর মান কত 4400 অ্যাংস্ট্রম। এখান থেকে আমরা ল্যামডা প্রাইমের মান পাই 2 ইন্টু 10⁻10 বা এত কি অ্যাংস্ট্রম, যাই হোক এটা পাইলাম আমরা কি তরঙ্গ দৈর্ঘ্যটা পাইলাম, আমরা এটা পাইলাম আমাদের বিক্ষেপিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা পাইলাম। এবার আমাদের বলছে ফটো ইলেকট্রন এবং বিক্ষেপিত ফোটনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি। বিক্ষেপিত ফোটনের গতিশক্তিটা আমরা বের করে ফেলি। বিক্ষেপিত ফোটনের গতিশক্তি ই প্রাইম সমান আমরা ই সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম।
এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 3 ঠিকই তো আছে 10⁸। ল্যামডা প্রাইমের মান হচ্ছে 4400.012 ইন্টু 10⁻10। 4.52 ইন্টু 10⁻19 জুল। এটা আমরা কি পেলাম? এই যে বিক্ষেপিত ফোটনের গতিশক্তি। এবার আমরা ফটো ইলেকট্রনের গতিশক্তিটা বের করি। ফটো ইলেকট্রনের গতিশক্তি কিভাবে পাওয়া যায়? আমাদের কার্য অপেক্ষকের মান যেহেতু দেওয়া আছে আমরা ওইভাবে বের করি। ই সমান আমরা জানি ওমেগা নট প্লাস ইকে ম্যাক্স, তাই না? তাহলে এখান থেকে আমরা ইকে ম্যাক্স সহজেই বের করতে পারি। ইকে ম্যাক্স সমান হচ্ছে ই মাইনাস ওমেগা নট। ই সমান কত? এইচ/সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ওমেগা নট। এখানে লিখবো, আচ্ছা এখানে লিখি এইচ/সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। সি হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডা এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে? 4400 অ্যাংস্ট্রম। 4400 ইন্টু 10⁻10 এসি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 2.5 ইলেকট্রন ভোল্ট। 2.5 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান জানি 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে 2.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, এখান থেকে আমাদের গতিশক্তি পাই 19 জুল। তাহলে এখানে দেখো ই প্রাইম গ্রেটার দেন ইকে ম্যাক্স। তাহলে আমাদের ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যে ফটো ইলেকট্রনের গতিশক্তিটা কম আর বিক্ষিপ্ত ফোটনের গতিশক্তিটা কি বেশি। তো ভাইয়াপুরা, তোমাদের তো সামনে পরীক্ষা চলে আসতেছে, তো তোমাদের কি অবস্থা জানাইও, আর ক্লাসগুলো কেমন লাগছে জানাই দিও, আর তোমাদের কি কি প্রয়োজন সেটাও একটু জানাইও। আমি ঠিক করেছি হায়ার ম্যাথ, তো গত ভিডিওতে আমি বলছি হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি নেওয়ার আমার প্ল্যান আছে। সারা বছর পড়োনি, এই একটা মাস অন্তত পড়ো। তোমাদের লাস্ট একটা চেষ্টা তো করতে পারো, যারা একটুও পড়োনি তারা একটু চেষ্টা তো করতে পারো। আর যারা পড়ছো তারা কিন্তু এই সময় এসে লস দিও না, বুঝছো? এই টাইমে এসে যদি তুমি একটু যদি ঢিল দিয়ে দাও পড়ায়, তাহলে তোমার কিন্তু একদম শেষ অবস্থা। তুমি যদি এখন রিভিশন না দাও তাহলে পরীক্ষার আগ দিয়ে কিচ্ছু মনে থাকবে না। ইন্টারের পড়া মানে এইচএসসির পড়া তোমার কিচ্ছু মনে থাকবে না যদি তুমি এই সময়ে এসে যদি রিভিশন না দাও। এই এক মাসে তুমি যত পারো রিভিশন দিতে থাকো। আর যাদের একটুও পড়া হয়নি, শোনো, তোমরা এখন ওয়ান শট ক্লাসগুলো করো, তারপরে কি বেশি বেশি প্র্যাকটিস করো, বুঝছো? ওয়ান শট ক্লাস করলে কিন্তু সব কিছু হয়ে যাবে না। তো আমি তোমাদের টাইপগুলো দেখাই দিচ্ছি, থিওরিটা পড়াই দিচ্ছি, আর সূত্রগুলো দেখাই দিচ্ছি, তাই না? তুমি এই রিলেটেড যতগুলো তোমাদের এই যে 2021, 2022, 2023 যতগুলো প্রশ্ন আছে তোমাদের কাছে, যে টেস্ট পেপার থাকুক, দরকার হলে অনলাইনে, দরকার হলে আমায় নক দিবা, বুঝছো? যদি পিডিএফ না থাকে তাহলে আমায় নক দিবা, আমি তোমায় পিডিএফ দিয়ে দিব। আমার কাছে 22-23-এর পিডিএফ আছে, আমি দরকার হলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। সেইগুলো থেকে অন্তত সবগুলা তোমরা সিকিউর জন্য একটু হলেও প্র্যাকটিস করো। যত বেশি এখন প্র্যাকটিস করবে তোমার এক্সামে তো ভুল হওয়ার সম্ভাবনা তত কম। তুমি সব পারো, কিন্তু এক্সাম তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি এক্সাম হলে গিয়ে সব ভুলে যাবে। এই কথাটা একটু মাথায় রেখে তোমরা এখন পড়াশোনা করো, একটু প্র্যাকটিস বেশি বেশি করো। এই ক্লাসগুলো ছোট রাখার একমাত্র কারণ হচ্ছে তোমরা যেন বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।